হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো গাছে পানি দিয়ে নিচ্ছিলাম, আর এই কাজটা করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। অনেক শখ করে এই মনস্টেরা গাছটা গত বৃক্ষমেলা থেকে কিনেছিলাম। তো গাছটার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমি গাছটাকে কেটে পানির মধ্যে লাগিয়েছি। এতে করে নতুন শিকড় গজিয়েছে এবং গাছটা আগের থেকে আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। আমরা যারা গাছপ্রেমীরা আছি তাদের প্রত্যেকের বাসায় এরকম একটা মনস্টেরা গাছ থাকে, আমি জানি। তো সেই গাছটাকে কিভাবে যত্ন করতে হয় তার কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যাদের বাসায় এই গাছটা নেই, আমি বলবো যে আপনারা যদি গাছ পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই গাছটা কিনবেন, কারণ এই গাছটা অনেক বেশি সুন্দর আর আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করবে এই গাছটা। তো যেহেতু প্রতিদিনই বাসায় অনেক ধুলাবালু পড়ে, তো গাছের পাতা তো আর প্রতিদিন মোছা হয় না, তাই আমি সপ্তাহে একদিন করে বাসার এই গাছের পাতাটাকে মুছি আর কি। তো প্রথমেই আমি স্প্রে করে নিই যাতে করে সুন্দর মতো ময়লাগুলো সব উঠে যায়। তারপর আলতো হাতে একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই, এতে করে পাতাটা অনেক সুন্দর বেশি চকচকে হয়ে যায়। শত ব্যস্ততার মাঝেও ঘরের এই ছোটোখাটো কাজগুলো করে রাখতে হয়, কারণ এটা হচ্ছে শখের একটা অংশ। বিয়ের আগে আমার এত ঘর গোছানো সাজানোর প্রতি কোনো আকর্ষণ ছিল না, কিন্তু যখন নিজের সংসার হয়েছে তখন প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখতে। প্রতিনিয়তই চেষ্টা করতে থাকি যে কি করলে ঘরটাকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগবে, আর এই ঘরে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। ডাইনিং টেবিলটা অনেক দিন থেকে এরকম খালি পড়ে আছে, মানে হচ্ছে ওপরে কোনো কাভার ছিল না। তো আমি নিউ মার্কেট গিয়েছিলাম, তো গজ কাপড়ের দোকানে এই সুন্দর কাপড়টা দেখেই আমার মনে হয়েছিল যে আমি এটা ডাইনিং টেবিলের জন্য নিব। তো যেই ভাবা সেই কাজ, আমি কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে এটা কিন্তু এখনও সেলাই করা হয়নি, আমি জাস্ট টেবিলের মধ্যে বিছিয়ে দেখছি যে আসলে কেমন লাগছে। আমার বাসার প্রত্যেকেই কিন্তু এই ডাইনিং টেবিলের কাভারটা খুব পছন্দ করেছে। তো আপনারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। যেহেতু নতুন কাভার বিছিয়েছি, তাই মনে হলো যে একটু সুন্দর করে সাজাই টেবিলটাকে। ঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে দেখবেন যত রকমেরই স্ট্রেস থাকুক না কেন, ক্লান্তি থাকুক না কেন, সব কিছুই কেমন যেন এক মুহূর্তে ঘরে আসার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। আমরা গৃহিণীরা যতই ক্লান্ত থাকি না কেন, আমাদের তো সুন্দর করে ঘরটাকে সাজিয়েই রাখতে হয়। আর যখন কোনো বাহির থেকে কেউ এসে দেখে যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, কিংবা ঘরের অন্যান্য সদস্যরাই যখন অনেক ক্লান্ত হয়ে ঘরে ফিরে, তখন তাদের অনেক বেশি ফ্রেশ লাগে আমার মনে হয়। আর সেই জন্যই সুন্দর করে সাজিয়ে রাখা। আর এই যে দেখেন, এদিকে আমার ছোট্ট মেয়েটা কিভাবে আটা দিয়ে খেলছে আর ঘরটাকে নোংরা করছে। সে এটা প্রায় করে থাকে, এটা হচ্ছে তার পছন্দের একটা খেলা আটা নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় শুধু রং দিয়ে এঁকে রেখেছে, মানে এমন কোনো দেয়াল নেই বাসায় যে সে আঁকাআঁকি করেনি। তো কি বলবো, আর ছোট মানুষ বললেও বুঝে না। যে সকল ভাইয়ারা কিংবা আপুরা আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর হ্যাঁ, অবশ্যই একটি লাইকও করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক কিংবা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। কিছু জিনিস বাজার করে এনেছি, তো কি আজকে বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে সয়াবিন। আমি এই প্রথম কিনেছি, জানি না এটা খেতে কেমন বা কিভাবে রান্না করতে হয়। আমি ইউটিউবে সার্চ দিয়ে আর কি শিখে নিব রেসিপিটা। আর হচ্ছে বাসার জন্য নুডলস আর হচ্ছে কিছু পাস্তা কিনেছি, 2 রকমের পাস্তা কিনেছি। যেহেতু সামনে রোজা আছে, অনেক সময় দেখা যায় যে ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না, তো তখন এগুলো দিয়ে কোনো দিন হয়তো ইফতার করব। এখন তো সুপার শপ থেকে কোনো ব্যাগ দেয় না, তো সেই জন্য নিজেদেরকে ব্যাগ নিয়ে যেতে হয়। তো আজকে আমি ভুলে ব্যাগ নিয়ে যাইনি, তো বাধ্য হয়েই একটা ব্যাগ কিনতে হলো। আর যখন যেয়ে দেখি যে আসলে ব্যাগ নিয়ে যাইনি, তখন কিন্তু একটা ব্যাগ কিনতে খুব খারাপ লাগে, কারণ অলরেডি এরকম করে বাসায় অনেকগুলো ব্যাগ জমে গিয়েছে। অন্যান্য মাসে আমরা যেভাবে বাজার করি রোজার মধ্যে তো সেটা করা সম্ভব হয় না, যেহেতু ইবাদত বন্দিগি, তারপর হচ্ছে রোজা রেখে বাহিরে যাওয়াটাও একটু কষ্টকর হয়ে যায়। তার জন্য আগে থেকেই সব প্রিপারেশান নিয়ে রাখা ভালো। আমিও একটু একটু করে রাখছি। আর আমার এখনও মাছ মাংস এগুলো কিনা হয়নি, তো আমি যখন কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে যখন সুপার শপে গিয়েছিলাম তখন অলরেডি সব কলা শেষ হয়ে গিয়েছিল। এই 2টা কলাই ছিল, তো কি আর করার, মেয়ের জন্য বাধ্য হয়ে এই 2টাই নিয়েছি। খুব একটা ভালো ছিল না অবস্থা। আজকে সন্ধ্যার নাস্তায় তেলের পিঠা বানাবো, তো তার জন্য আমি এখানে আগে থেকেই হচ্ছে চালের গুঁড়িটা গুলিয়ে রেখেছি, যেন এটা ভালো মতো ভিজে যায়, যেহেতু হচ্ছে দোকান থেকে কেনা চালের গুঁড়ি। তো পিঠা বানানো শুরু করার আগে দেখলাম যে এটাকে রেস্টে রাখাতে এটা আবার ঘন হয়ে গিয়েছে, তার জন্য কিছুটা পানি মিক্স করে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি, যেন এটা একটু পাতলা হয়ে যায়। আমি কিন্তু কোনো পিঠাই বানাতে পারি না, এটা আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে শিখেছি। তো জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমার এই পিঠাটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি আমার আম্মুকে বলেছিলাম, তো আমার আম্মুও চেষ্টা করেছিল, আর সে হচ্ছে ব্যর্থ হয়েছিল। পিঠাটা তখন ভালো হয়নি, আর সেই কারণে আমার আসলে খাওয়া হয়নি। তো আজকে যখন আমি বানাচ্ছিলাম এই পিঠাটা, তখন আমার সেই সময়টার কথা মনে পড়ছিল। পিঠাগুলো একদম পারফেক্ট না হলেও কিন্তু খাওয়ার মতো হয়েছিল। তো যেহেতু আমার বাসায় কোনো মেহমান আসবে না, কিংবা আমি কাউকে দিবও না, ঘরের মানুষের জন্যই বানাচ্ছি, তো যেমনই হোক না কেন অন্তত পক্ষে খাওয়া যাচ্ছে এরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে এতটুকু হয়েছে। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।